রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর নির্দেশ ছিল বকেয়া বিল যারা সময়মতো পরিশোধ করেননি তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হোক। তাতে যদি সরকারি কার্যালয় হোক আর আবাসনই হোক, কোনো ধরনের আপোষ নয়। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় কড়া পদক্ষেপ গ্রহণ করা হলে করিমগঞ্জ জেলায় চলছে বিপরীত কাণ্ড। সরকারি বিভিন্ন বিভাগে বকেয়া বিল যেখানে কোটি কোটি টাকা পড়ে রয়েছে, পরিশোধের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে করিমগঞ্জের বিদ্যুৎ বিভাগ কোনো ধরনের সাহস দেখাতে পারছেন না। উল্টে বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছেন। বৈষম্যমূলক কার্যক্রমের জন্য বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন কংগ্রেসিরা। যেহেতু করিমগঞ্জ পৌরসভা বকেয়া বিদ্যুৎ বিল 1.5 কোটি টাকার উপর পড়ে রয়েছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, এ নিয়ে পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করলেন কংগ্রেসিরা। কার্যালয়ের সামনে স্লোগানে সরগরম করে তোলা হয়। নেতৃত্ব দেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্থ। ক্ষোভ প্রকাশ করেন বিধায়কজন, সাংবাদিকদের কাছে উল্লেখ করেন, পরিচালিত পৌর বোর্ডের 1.5 কোটি টাকা বিল অবিলম্বে পরিশোধ করতে হবে। আমাদের আন্দোলন চলবে। নাগরিকরা কর দেওয়া সত্ত্বেও মিউনিসিপালিটি বিদ্যুৎ বিল আটকাতে কেন? জবাব দাও। নাগরিকরা কর দেওয়া সত্ত্বেও মিউনিসিপালিটি বিদ্যুৎ বিল আটকাতে কেন? সরকার মিউনিসিপালিটি জবাব দাও। করিমগঞ্জ জেলা কংগ্রেস জিন্দাবাদ। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আসলে কর কালেকশন করার জন্য, অর্থাৎ শহরবাসীরা ট্যাক্স দিচ্ছেন, সেই ট্যাক্স কালেকশন করার জন্য অনেক ধরনের পন্থা অবলম্বন করা হচ্ছে। দোকানপাটকে তালা লাগানো হচ্ছে। ঠিক আছে, আপনারা ট্যাক্স গ্রহণ করুন, কিন্তু আজকে ভুক্তভোগী কারা হবে? যাদের কাছে ট্যাক্স নেওয়া হচ্ছে, যেই মানুষের কাছে ট্যাক্স নেওয়া হচ্ছে, যে জনসাধারণের কাছে ট্যাক্স নেওয়া হচ্ছে, আজকে সেই ট্যাক্সগুলো কালেকশন করা হয়, কিন্তু সেই ট্যাক্সগুলো আজকে অফিসে দেওয়া হচ্ছে না, এপিডিসিএল অফিসে দেওয়া হচ্ছে না। তার জন্য কে ভুক্তভোগী হবে? আজকে থেকে 15 দিন পরে হয়তোবা সেই লাইনগুলো, স্ট্রিট লাইটগুলো কাটা হবে। আপনারা ট্যাক্স দিবেন, আমরা ট্যাক্স দেব, আর সার্ভিস আমরা পাবো না। সেটাই কি কল্যাণকামী রাষ্ট্র? সেটাই কি কল্যাণকামী দেশ? আমরা কল্যাণকামী দেশের আমরা নাগরিক, কিন্তু কল্যাণকামী দেশে দেখা যাচ্ছে শুধু আমাদের টাকাকে আত্মসাৎ করা হচ্ছে, আমাদের টাকাকে লুটে ফুটে খাওয়া হচ্ছে। সেটাই বাস্তব সত্য। শহরের গ্রাম অঞ্চলের অনেক নাগরিক যারা আছেন, যারা হয়তোবা বিল দেননি, হ্যাঁ, আমরা চাই ইলেকট্রিক জ্বালালে আমাদের বিল দিতে হবে, কিন্তু কোভিডের সময় যেভাবে প্রেশারাইজ করা হচ্ছে, আমরা গেলাম গতদিন 26 নম্বর ওয়ার্ডের মহিলা একজন, আর অনেক কেস এরকম, এক ঘরের মধ্যে এক ভাই বিল দিচ্ছে না, বা এক ভাইয়ের কোনো খবরই নেই, ওরা ঘরবাড়ি বন্ধ করে চলে গেছে এখান থেকে। এখন এই ঘরটা বন্ধ থেকে যে মানুষটা বিল পরিশোধ করলো, তার বিলটা কেটে দেওয়া হচ্ছে। এই অবস্থা। আর বিশেষ করে প্রত্যেকটা অফিসে লাখ লাখ টাকা পেন্ডিং, সেই টাকাগুলো কালেকশন করা হচ্ছে না, মানুষকে প্রেশারাইজ করা হচ্ছে। হ্যাঁ, আমরা বিল দেবো, আমরা বিল দিতে প্রস্তুত, কিন্তু আগে সেই গভর্নমেন্ট অফিস যেগুলো আছে, সেই অফিস থেকে বিল কালেকশন করা হোক। আমরা বিল দিতে 100% প্রস্তুত। আমি বলেছি, আমাদের পাবলিকের মধ্যে কিছু অনেকেই বিল দিয়ে যাচ্ছেন। কিছু লোক মানুষের দোষ এটা আছে যে 2 বছর 3 বছর বিল না দিয়ে সেগুলো পেন্ডিং করে রাখা হয়। হ্যাঁ, যাদের পেন্ডিং আছে ওরা বিল দিবে, ঠিক আছে, কিন্তু এই গভর্নমেন্ট অফিস যেগুলো অফিসের আজকে প্রায় 2 বছর 3 বছর থেকে বিল দিচ্ছেন না, ওদের কি হবে? ওদের বিরুদ্ধে একটা আইন, আমাদের মধ্যেও একটা আইন। তাই আইন সবার জন্য সমান হতে হবে। তার জন্য আমরা এখানে বসেছি, এবং যা করণীয় দরকার আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে, আমাদের দলের তরফ থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেকে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের চাকুরি নেই। কবে নাগাদ আমাদের চাকুরি হবে, এর কোনো নিশ্চয়তা নেই। সমস্যা এটাই, বয়স পেরিয়ে যাচ্ছে আমাদের দিকে খানিকটা দৃষ্টিপাত দিন। রাজ্যের বিচক্ষণ ও কর্মতৎপর মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন। অসম পুলিশের চাকরিতে নিয়োগের দাবিতে আজ পুলিশ সুপার সংলগ্ন প্রতিবাদ শেডে
অবস্থান ধর্মঘট পালন করল প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীরা। তাদের সাফ কথা, পদ রয়েছে 6,662টি, কিন্তু এখনো পর্যন্ত তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। এসআই কেলেঙ্কারি, নির্বাচনী বিধি প্রয়োগ, করোনা মহামারী ইত্যাদি কারণে নিয়োগ ব্যবস্থা বন্ধ ছিল। বর্তমানে অসমের বিভিন্ন বিভাগে চাকরির ব্যবস্থা গ্রহণের ঘোষণা করেছেন সরকার। তাই তাদের সমস্যা সমাধানে অসমের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীরা। পর্যন্ত আসাম পুলিশের নিযুক্তি নাই কেন? অতি সত্তর আসাম পুলিশের নিযুক্তি প্রক্রিয়া শুরু করতে হবে। 2018 সাল থেকে আসাম পুলিশের কোনো নিযুক্তি নাই কেন? 2018 সাল থেকে আসাম পুলিশের কোনো নিযুক্তি নাই কেন? আসাম পুলিশের কনস্টেবল এডিএসপি পদের প্রার্থী আমরা 2018 সালে আসাম পুলিশের 6,662 পদের অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, তখন আমরা অ্যাপ্লাই করেছিলাম। 2021 বর্তমানে চলছে, 2021 সাল পর্যন্ত এখনও অব্দি আসাম পুলিশের রিক্রুটমেন্টটি কমপ্লিট হয়েছে না। এখন পর্যন্ত অনেক ডিস্ট্রিক্ট হয়েছে, ফিজিক্যালও কমপ্লিট হয়েছে। আমরা নতুন সরকারের কাছে অনুরোধ করছি এই আসাম পুলিশের প্রার্থী আমাদেরকে 25% ফিজিক্যাল কমপ্লিট করে নিযুক্তি দেওয়ার জন্য, কেননা আমাদের বয়সও আমাদের পুলিশের যে অ্যাপ্লাই করতে যে বয়সটি লাগে সেই বয়সটা আমাদের অতিক্রম হয়ে গেছে। আসাম পুলিশ রিক্রুটমেন্ট করতে হবে। আসাম পুলিশে যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম তখন আমাদের এজ ছিল 24, এখন 3 বছর হয়ে গেছে, 27 হয়ে গেছে, রানিং 27 চলছে। আসাম পুলিশে অ্যাপ্লাই করতে 25 তো এজ লাগে। বর্তমানে আমাদের 2 বছর এইজ ওভার হয়ে গিয়েছে। বর্তমানে 35,000 নিযুক্তি, যেটা 35,000 আসাম পুলিশের নতুন সরকার আসার পরে নিযুক্তির প্রতিশ্রুতি দিয়েছে, সেটাতেও আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আমরা কীভাবে বাঁচব? 2018 সাল থেকে আজ অবধি আমরা একটা আশা নিয়ে বেঁচে আছি যে আজ না হয় কাল হয়ে যাবে, কাল না হয় পরশু হয়ে যাবে। এই করে আমাদের 3 বছরটা চলে গিয়েছে আমাদের জীবন থেকে। বর্তমান সরকারের কাছে আমরা আকুল আবেদন করছি যাতে বর্তমান 35,000 যে পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট হবে সেটাতেও এইজের যাতে একটা বিবেচনা করা হয়। যেহেতু 2 বছর প্যান্ডেমিক সিচুয়েশান হোল ওভার ওয়ার্ল্ডে ছিল, 2 বছর কোনো নিযুক্তি প্রক্রিয়া হয় নাই, আসামে হয়েছে না। আরও বিভিন্ন ডিপার্টমেন্টসগুলোও আমরা দেখেছি, এপিডিসিএল দেখেছি, আরও ডিপার্টমেন্টগুলোও দেখেছি, ভালো মতো একটাও নিযুক্তি হয় নাই আসামে। কিন্তু সেই সময় 2018 সালে একই সঙ্গে অ্যাপ্লাই করেছিল আমাদের বন্ধুরা, আমরাও অ্যাপ্লাই করেছিলাম। এসএসসিতে অ্যাপ্লাই হয়েছিল, বিহার দ্বারকাতে অ্যাপ্লাই হয়েছিল, ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, ত্রিপুরাতে হয়েছিল, বাকি সব জায়গায় কোর্সগুলো কমপ্লিট হয়ে ওরা এখন চাকরি করছে। কিন্তু আমরা আজকে রাস্তায় ঘুরছি। আমরা কি করব? আমাদের কোনো উপায় নেই। আমরা তাই সরকারের কাছে আসলে আবেদন করছি আমাদের ওখানে সেপ্টেম্বরের ভিতরে আমাদেরকে নিযুক্তি দেওয়ার জন্য। আশ্চর্যজনক হলেও সত্যি, একজন বিদেশি শিশু লাভ করতে পারে ভারতীয় নাগরিকত্ব, এমনটা কানাঘুষা চলছে সর্বত্র। কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো? একজন রোহিঙ্গা সম্প্রদায়ের মহিলা করিমগঞ্জ জেলা কারাগারে এক কন্যা সন্তানের জন্ম দেন। ভারতীয় নাগরিকত্ব অনুযায়ী ওই শিশুটি ভারতের নাগরিকত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ ত্রিপুরা দিয়ে অসমে প্রবেশ করেছিল রোহিঙ্গা সম্প্রদায়ের রাশিদা বেগম। 6 মাসের জন্য করিমগঞ্জ কারাগারে ছিল ওই মহিলাজন। এ নিয়ে জেলা কারাগার অধিকক্ষ সাংবাদিকদের কাছে কি বললেন তা শোনা যাক। কতদিন থেকে আপনি জেলে আসলেন? কতদিন থেকে এখানে? ছেলে না মেয়ে? হ্যাঁ, আপনার নাম কি? তার
জেলত জেলত নতুনকৈ এজন আলহী আহিছে। যোৱা পৰহি 6 তাৰিখৰ দিনা আমাৰ নতুনকৈ এজনী ছোৱালী সন্তান জন্ম হ'ল। মাকৰ নাম ৰচিদা বেগম। তেখেত অৰিজিনেলি ম্যানমাৰ হয়, তেওঁলোকে কিন্তু বাংলাদেশৰ পৰা আহিছিল। বাংলাদেশৰ কক্সবাজাৰ এড্ৰেছ তেওঁলোকে দিছিল। ত্ৰিপুৰা বৰ্ডাৰ পাৰ কৰি আহি বাজাৰত তেওঁলোক যোৱা 28/12/2020 তাৰিখে এৰেষ্ট হৈছিল। তেখেতৰ পৰিয়াল হওক আৰু তেখেতৰ হাজবেণ্ডো আমাৰ ইয়াত জেলতে আছে, নাম মহম্মদ আলম। আৰু তেওঁলোকৰ ইতিমধ্যে 3টা সন্তান আছে। সেই 3টা সন্তান আমাৰ জেলতে আছে। এইটো তেওঁলোকৰ 4ৰ্থ সন্তান। মানুহগৰাকী আমাৰ জেলত আহোঁতেই প্ৰেগনেণ্ট হৈ আহিছিল। ডক্টৰে তেওঁক চিকিৎসা দি আছিল। আমি এগৰাকী প্ৰেগনেণ্ট মহিলাক যিখিনি চিকিৎসা দিব লাগে আমি সকলো ধৰণৰ চিকিৎসা দি আছিলোঁ। আৰু ঠিক তেনেকৈ তাই ডেলিভাৰী টাইম হোৱাত ডক্টৰে তেখেতৰ বাচ্চাৰ ওজন বেছি হোৱা বুলি জানিব পাৰি তেখেতক চিভিল হস্পিটেললৈ গাইনো বিভাগলৈ ৰেফাৰ কৰিছিল। তাৰ আগতেও তেখেতক আমি শিলচৰ মেডিকেল কলেজত তেখেতক চেকআপ কৰোৱা হৈছিল মাকক প্ৰেগনেণ্টৰ কাৰণে। আৰু যোৱা পৰহি অৰ্থাৎ 6 তাৰিখে এগৰাকী ছোৱালী সন্তান তেখেতে জন্ম দিলে। ছোৱালীৰ সন্তান ওজন প্ৰায় 3.5 কেজিমান হ'ব। আৰু এতিয়া তেওঁলোক দুয়োৰে চিভিল হস্পিটেলত চিকিৎসাধীন অৱস্থাত আছে আৰু দুয়োৰে স্বাস্থ্য সুকলমে আছে। আৰু আমি তেওঁলোকক চোৱা চিতা কৰিবৰ কাৰণে আমাৰ জেলৰ পৰা এগৰাকী ৱাৰ্ডাৰ নিয়োগ কৰিছোঁ। তাৰোপৰি আমি এজন ৱাৰ্ডাৰ মেডিচিন আদি কৰি যি প্ৰয়োজনীয় হয়, এটা বাচ্চাৰ যিখিনি বস্তুৰ প্ৰয়োজন হয় আমি গোটেইখিনি তেখেতক যোগান কৰি আছোঁ জেলৰ পৰাই। আৰু তেখেত খুব সম্ভৱ আৰু 5-6 দিনৰ ভিতৰত আমাৰ জেললৈ আকৌ ঘূৰি আহিব, কাৰণ তেতিয়ালৈকে তেখেতৰ আৰোগ্য হ'ব। যিখিনি চিকিৎসা তাত গ্ৰহণ কৰাৰ পিছত আমাৰ ইয়াত জেল ডক্টৰে তেখেতক চিকিৎসা কৰিব। কেইদিন আগতে জেললৈ তেওঁলোক আহিছিল? তেওঁলোক জেললৈ যোৱা বছৰ 28 ডিচেম্বৰত আমাৰ জেললৈ আহিছিল। প্ৰায় ৰহিঙীয়া প্ৰিজনাৰ আমাৰ জেলত 14 জন আছে আৰু অগমত বিদেশী প্ৰিজনাৰ আমাৰ জেলত প্ৰায় 42 জন এতিয়া আছে। নাইজেৰিয়ান আছে, চেনেগাল আছে আৰু বাংলাদেশী আছে আদি কৰি তেনেকৈ 42 জন আমাৰ জেলত এতিয়া প্ৰিজনাৰ বসবাস কৰি আছে। তেওঁলোকতো ৰোহিংগা হয়। তেওঁ ছোৱালী ৰহিঙীয়া হয়। তেওঁলোকৰ পৰিয়ালেই আছে, সম্পূৰ্ণ পৰিয়ালেই আছে। তেওঁলোকৰ আনকি বংশ মানুহো আছে, তেওঁ বৌলোক আছে ইয়াত। তেওঁলোক কিহৰ অপৰাধত জেলত আছে? বাংলাদেশ বৰ্ডাৰ ক্ৰছ কৰি আহি ইণ্ডিয়া ভ্ৰমণ তেওঁলোক পাছপৰ্ট এক্টত আছে। তেওঁলোক এতিয়া বিচাৰাধীন বন্দী। বয়স বেশি নয় সংগঠনের প্রত্যেক কর্মীদের, কিন্তু কর্তব্য পরায়ণায় হার মানিয়ে দিয়েছে অনেককেই। চিন্তাধারা ইতিবাচক, লক্ষ্য এটাই নিজের শহরকে মডেল শহর হিসেবে গড়ে তোলা। শুধু মুখে বললে মডেল শহর হিসেবে গড়ে ওঠে না, কাজকর্মের মধ্যে তা প্রতিফলিত হয়। এরই পরিপ্রেক্ষিতে সংগঠনের জন্ম দেওয়া হয়ে তার নাম রাখা হয় গ্রিন বরাক। ইতিমধ্যে বিভিন্নভাবে পদক্ষেপ নেওয়ায় প্রশংসা কুড়িয়ে নিয়েছেন সংগঠনের কর্মীরা। আজ শহরের জেলাশাসক বাংলাস্থিত শহীদ বেদি পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি রং দিয়ে খানিকটা কদর্যময় পরিবেশ বদলে দিতে সক্ষম হন। যেহেতু অক্সিজেনের জন্য গাছগাছালি রূপায়ণের প্রয়োজন হয়, সেহেতু শহীদ বেদি চত্বরে বিভিন্ন ধরনের চারা গাছ রোপণ করা হয়। সংগঠনের কর্মীরা সাংবাদিকদের কাছে তাদের কর্মপন্থা নিয়ে কি বললেন তা শোনা যাক। রাখি আপনাদের উদ্দেশ্য রাখি। অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা বলি, প্রথমত তো সকল শহরবাসীকে আমার নমস্কার রইল আমাদের গ্রিন বোরাকের তরফ থেকে।
ব্যাপার হলো গিয়ে কি আমরা গত মাসে 5 জুনে আমরা শুরু করেছিলাম একটা গ্রিন বরাক এনজিওটা, যেটা মানে যেটা মেইন ব্যাপারটা হলো গিয়ে যেটা দিয়ে আমরা ডিল করি, ওটা হলো এনভায়রনমেন্ট নিয়ে, যেটা কারণ এনভায়রনমেন্টাল ইস্যুসটা এখন এত মানে এখন নেওয়াটা কি এত জরুরি হয়ে গেছে আমাদের পক্ষে। কারণ কি দেখো, মানুষ দেখার মতন এনজিওস আছে, আমাদের এনিমেলস দেখার মতন এনজিও আছে, কিন্তু মানুষ দেখার মতন মানে এই এনভায়রনমেন্টটাকে স্বচ্ছ রাখার মতন এতটা নেই। হ্যাঁ, ওরাও করে, বাট একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইমে। সো মেইন ব্যাপারটা হলো গিয়ে 5 জুনে আমরা যখন স্টার্ট করেছিলাম এই এনজিওটা, তখন আমরা ফার্স্ট মুভমেন্ট নিয়েছিলাম আমরা শিববাড়ি রোডে, ওইটা থেকে স্টার্ট হলো। দেন প্লান্টেশন করলাম আমরা রেল লাইনের এখানে, মানে রেল স্টেশনের পাশে। তারপরে এই মাসে আমরা এটা ডিসিশন নিয়েছি যে আমরা 21 জুলাইয়ের আগে যতটা শহীদ বেদি আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এবং 21 জুলাইয়ে সবাই মিলে আমরা একটা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব এই আমাদের শহীদের প্রতি। তো প্রথম এই মাসের ফার্স্ট ইনিশিয়েটিভ আমরা নিয়েছিলাম গিয়ে মালেগড়ে, যেটা কমপ্লিট হয়েছে এবং ভালো করে অনেকে সহযোগিতায় রং টং করে একদম যতটুকু পারি আমরা করে এসেছি, ঠিক আছে। তো তারপরে ওইটা কমপ্লিট হলো। নেক্সট আমরা এসেছি আজকে এই শহীদ বেদিতে। তো এটা আমরা আজকে কালার করবো, প্ল্যান্টেশন করা হচ্ছে, কালার হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। তো যতটুকু পারছি আমরা করছি, আর সবার সহযোগিতা কাম্য রইল। এই শহরবাসী থেকে আমরা আরও এক্সপেকটেশনস রাখি অনেক, যাতে ওরাও সহযোগিতা করে, কারণ সবাই মিলেমিশে যে স্বচ্ছ রাখবো এই করিমগঞ্জ শহরটাকে। যেহেতু নামটা গ্রিন বরাক দেওয়া হয়েছে, তো আস্তে আস্তে এই করিমগঞ্জ থেকে শুরু হয়েছে। আমি চাই শিলচরও সেম জিনিসটা থাকবে, হাইলাকান্দিতেও থাকবে, পুরো বরাক জুড়ে এই জিনিসটা যাতে আরও এগিয়ে চলে, এবং এনভায়রনমেন্টে যাতে আমরা প্রথম স্থানে আসতে পারি, ঠিক আছে, আসামকে রাখতে পারি ওই রকম। তো ওইটাই আমাদের চেষ্টা রইল, সবাই মিলেমিশে করছি এখন। আপনার শহরবাসীরও সহযোগিতার কাম্য রইল আমাদের কাছে। তো এটাই বলতে চাই, আর ধন্যবাদ সবাইকে। আপনি যে জায়গা একটা যুব সমাজের অঙ্গীকার, আপনি করিমগঞ্জ যুব সমাজকে কি বলতে চান? করিমগঞ্জ যুব সমাজকে আমরা এটাই বলতে চাই যে যেহেতু দেখুন আমাদের এই করোনা কালে বিভিন্ন মানে অনেকজনে অনেকটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, এই এনভায়রনমেন্টকে আর স্বচ্ছ রাখাটা জরুরি হয়ে যাচ্ছে, কারণ কি অক্সিজেনের লিমিটটা কমে যাচ্ছে যেহেতু। হ্যাঁ, তো বৃক্ষরোপণটা অতটুকু, গাছ কাটলে 2টা গাছ তুমি এক্সট্রা লাগিয়ে আসো, ঠিক আছে। তারপরে এখন বিভিন্ন এনজিওস আছে অনেক সাহায্য করছে, যেমন মানুষকে ফর দ্য পিপলস আছে, ডেস্টিনি এনজিওস আছে, আরও এনজিওস আছে, হৃদয় আছে, ফিট দ্য স্টেজ আছে, সবাই যারা কাজ করছে, ঠিক আছে। তো আমার কথা হলো গিয়ে যারা এখন নেই, হয়তো এনজিওতে যোগ করো, এটা দরকার না যে তুমি এনজিওতে ঢুকে করতে লাগবে, তোমার পার্টিকুলারলি বাড়িতে করো, এই শহরকে স্বচ্ছ রাখো। ওইটাই রইল কাম্য, যে যুব সমাজ যতটুকু আমাদেরকে সহযোগিতা করতে পারে, সবাই মিলেমিশে এগোবো, এটাই রইল। যেহেতু দেখা গেছে যে ঐতিহ্যবাহী একটি শম্ভুসাগর উদ্যান রয়েছে, রয়েছে একটা চিলড্রেন পার্কও, বর্তমানে যে এই শম্ভুসাগর পার্ক এবং চিলড্রেন পার্ক দুটোটাই মানে অস্বচ্ছতার মাধ্যমে, তো এই ব্যাপারে আপনারা কতক্ষণ পদক্ষেপ নেবেন? এটা তো অ্যাকচুয়ালি এখন তো দেখলাম ইউনাইটেড রাইনোসরা ক্লিন করছে যেহেতু, তো এটা ধরলাম না, ঠিক আছে, ওরা করছে। কারণ আমাদের মেইন মোটিভ তো হলো গিয়ে করিমগঞ্জটাকে ক্লিন রাখা। আজকে আমি করি বা অন্য এনজিও করি, ব্যাপারটা তো একই, সবাই মিলে দুটো করতে পারি। ধরেছে ভালো কথা, নাইলে আমরাও ধরতেছিলাম। যেহেতু 21 জুলাই আমরা একটা পদক্ষেপ নিয়ে নিয়েছি, তো নেক্সট মান্থে ধরতেছিলাম, ওরা করে নিয়েছে, দ্যাটস গুড। তো সবাই মিলেমিশে এগোবো, আর কিছু নাই। যদি দরকার পড়ে আমরাও গিয়ে এগোতে রাজি আছি, হাত দিতে রাজি আছি ওইটার মধ্যে, ওইটাই আর কি। আগামীতে কি কি পরিকল্পনা রয়েছে আপনাদের? আমাদের আগামীতে তো আরো পরিকল্পনা রয়েছে কি, স্টেশন রোডের মুখে রাধা সিনেমা হলের সামনে যেটা, ওই গার্বেজটা ক্লিন করা, কারণ এটা অনেক বড় ইস্যু, যেহেতু মেইন টাউনের মাঝখানে পড়ে এটা, ঠিক আছে। তো ওই রকম, তারপর এটা অ্যাকচুয়ালি ড্রেনেজ প্রবলেম আছে, তো পিডব্লিউডির সাথে কথা বলা হোক আর অন্য মানে ডিপার্টমেন্টের সাথে কথা বলে জিনিসটা ক্লিন করা যতটুকু পারবো আমরা করবো। যে জায়গায় অনেক কাছে জাবড়া জমানো আছে, যেহেতু এখন অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে যে মিউনিসিপ্যালিটি বসেনি, তারপরে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে অফিসিয়ালি এখন তুমি গার্বেজ মানে ডাস্টবিন ফেলাতে পারবে না। তখন আমরা কি করি, শিববাড়ি রোডে যেহেতু আপা ভরে যাচ্ছে, তো আমরা কি করি, সেদিন ডোর টু ডোর কালেকশন স্টার্ট করিয়েছি আমরা। তো যেই জায়গায় আমরা এলাকা পরিষ্কার করবো, ওই জায়গায় আমরা ডোর টু ডোর কালেকশন স্টার্ট করে দিব। তো ওই রকম করে মানে যাতে ইফেক্টিভ মুভমেন্ট আসে, তো ওই জিনিসটা আমার লাগে, ইফেক্টিভ জিনিসটা লাগে। আপনারা যে জায়গা ডোর টু ডোর মানে যাওয়ার কথা বলছেন, আপনারা কি কাউকে যুক্তি দিচ্ছেন না আপনারা নিজেই? না, একজনকে, যেহেতু কি আনএমপ্লয়মেন্টটা দূর হচ্ছে, অনেকজন আছে ওইগুলো করতে চায়, ঠিক আছে, বাট তারা পাচ্ছে না। তো আমাদের এনজিও থেকে যোগাযোগ করতে পারে যদি ওদের এরকম কাজ লাগে গার্বেজ কালেকশনে। তো আমরা একজন রেখে দিয়েছি, তো ওনার কাছে গাড়ি আছে, ঠিক আছে। তো উনি গাড়ি নিয়ে ডেলি যাচ্ছেন শিববাড়ি রোড, 8টার সময় যাচ্ছেন, সকালে যারা জাবড়া আছে পরিষ্কার করে নিয়ে আসছেন, কালেকশন হচ্ছে। তো আপনারা যে এই যে কালেকশনের যে যাকে রেখেছেন তাকে তো একটা শুল্ক দিতে হবে, হ্যাঁ, এটা আপনার কোথা থেকে? ওইটা অ্যাকচুয়ালি আমরা না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, ওইখানে যে যারা আছে ওদেরকে বলছি যে মান্থলি ওরা 50 রুপিস দিতে রাজি আছে ওরা, কারণ জায়গাটা ওদের ক্লিন থাকলো, আমাদেরও অতটা প্রেশার পড়লো না। তো ওরা দিচ্ছে, ওদের টাকা দিয়ে ওদের কাজ হচ্ছে, ঠিক আছে। তো যাকে যেটা লাগছে আমরা দিচ্ছি ওদের যেমন গাড়ি রং করা, গাড়ি ঠিক করা, এগুলো আমরা দিচ্ছি। রেইনকোট লাগছে, রেইনকোট যে ড্রেস লাগছে, ওদের খাওয়া দাওয়া যতটুকু আমরা দিতে পারছি ওনাকে দিচ্ছি, যেটুকু পারছি করছি, ওটাই।
নাম্বারটা লস না তোর তো প্রোগ্রাম আমি বহুতটাও দেখি ফেসবুকও দেখি কিন্তু আমি কেউ জানি না খেয়ে করে